বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় বিষয়ে ও বিশ্লেষণে রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট প্রবন্ধ। এই বিষয়টি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই সকল শিক্ষার্থীকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি শোনার জন্য। রবীন্দ্র সমালোচক প্রমথনাথ বিশী রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যিক, দার্শনিক, সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী এবং রাজনৈতিক দর্শন সম্পর্কে অনেক অভিজ্ঞ বলে মনে করতেন। রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে মূলত তিনটি দিককে সামনে রাখতেন। এক, তিনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের জগৎকে কিভাবে দেখেছেন। দুই, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কেমন। আর তিন, মানুষ এবং মনুষ্যত্বেরও লোক, তাদের সম্পর্ক কীরকম। প্রকৃতপক্ষে রবীন্দ্র মনন এক মহাকাব্যিক জগৎকে আশ্রয় করে বিস্তৃত। তিনি বিশ্বাস করতেন মানুষের জন্ম যেভাবে হয়, মৃত্যু সেভাবে হয় না। রবীন্দ্রনাথ বিশ্বজগৎ সম্পর্কে খুবই সচেতন ছিলেন। তার মুক্তধারা, রক্তকরবী নাটকে তিনি সংগ্রাম করেছেন প্রাচীন ঐতিহ্যের সঙ্গে ইউরোপীয় সংস্কৃতির যে দ্বন্দ্ব, তার বিরুদ্ধে। বাস্তব জগতের উপর দাঁড়িয়ে বাস্তব জগৎকে তিনি অন্তর দিয়ে উপলব্ধি করে তার সংগ্রাম তিনি চালিয়ে গেছেন। আলোচ্য সভ্যতার সংকট প্রবন্ধটি এই ধারার ব্যতিক্রম নয়। লেখক তার জীবন সায়ান্নে উপনীত হয়ে প্রায় ৮০ বছর বয়সে শান্তিনিকেতনে বসে ১৩৪৮ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে এই প্রবন্ধটি লিখেছেন। প্রবন্ধটির নাম সভ্যতার সংকট, অর্থাৎ সভ্যতা, যার প্রতিশব্দ হিসেবে আমরা পাই সিভিলাইজেশন শব্দটি। সভ্যতার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক খানিকটা আবহাওয়া জলবায়ুর ন্যায়। সংস্কৃতির ফল হচ্ছে সভ্যতা। সংস্কৃতি হলো মানুষের জীবন আচরণ। প্রত্যেক ব্যক্তি, রাজ্য, দেশের সংস্কৃতির আলাদা আলাদা, আর এই সংস্কৃতি প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে। পুরাতনকে পাল্টে দিয়ে নতুন সভ্যতার রূপ তৈরি হচ্ছে মানুষের আচরণে, আর দেশকালের প্রভাবে সংস্কৃতি পাল্টে যাচ্ছে। সভ্যতার মধ্যে তো সংস্কৃতি থাকবে, আর সংস্কৃতির মধ্যে এমন কিছু মানুষের রীতিনীতি, জীবনযাপন, সংস্কার, চিন্তা চেতনার প্রকাশ থাকবে যা হবে কল্যাণমুখী, যা মানুষের কল্যাণকর, হিতকর। কোনো ব্যক্তির মহৎ কাজ শুধু ব্যক্তির নয়, সমগ্র মানুষ বা জাতিকে সমৃদ্ধ করবে। এই সমগ্রের অংশ হলো ব্যক্তি মানুষ। এই কল্যাণময় চিন্তাজাত যে সংস্কৃতি, এই সংস্কৃতির যাবতীয় কিছু সভ্যতাকে চিহ্নিত করে। রবীন্দ্রনাথ ৮০ বছর বয়সে উপনীত হয়ে ব্রিটিশ বা বিজিত জাতির যে ভয়ঙ্কর রূপ, যে সাম্রাজ্যবাদী নৃশংস চেহারা তিনি উপলব্ধি করেছেন, সেটা বোঝার মতো ক্ষমতা তার ১৬ বছর বয়সে ছিল না। আমরা দেখব রবীন্দ্রনাথের, এই প্রসঙ্গে বলে রাখি, একটি কবিতা, শেষ লেখা কাব্যগ্রন্থের একটি কবিতা, তার নাম হচ্ছে রূপনারায়ণের কোলে। সেই কবিতায় তিনি বলছেন, রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এই কবিতাটিও রবীন্দ্রনাথের মৃত্যুর কয়েক মাস আগে লেখা হয়েছে। তার মানে তিনি এতদিন ধরে যে জগৎকে জেনে এসেছিল, সেটা এখন তিনি বলছেন যে আমি এতদিন ধরে যা জেনে এসেছিলাম তা আসলে অন্য কিছু। অর্থাৎ তার চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে, তিনি বুঝতে পেরেছেন। আমরা আলোচ্য প্রবন্ধে দেখব যে তিনি অনেক ইংরেজের প্রশংসা করেছেন। আসলে ইংরেজের মধ্যে দুটো শ্রেণীর মানুষ ছিল, একটা ভালো ইংরেজ আর একটা খারাপ ইংরেজ। তিনি আসলে ছোটবেলা থেকে যে সমস্ত ইংরেজের সঙ্গে ওঠাপড়া করেছেন, তারা সবাই কিন্তু শিল্প সংস্কৃতির একদম ধারক বাহক। মেকলে, বার্ক, শেক্সপিয়র, বায়রন, এন্ড্রুজ প্রমুখ ব্যক্তির প্রশংসা করেছেন রবীন্দ্রনাথ, কারণ এরা প্রত্যেকে ভারতীয় শিক্ষা সংস্কৃতির অগ্রগতির চেষ্টা করেছেন। ইংরেজ জাতি ভারতে আসার ফলে সাহিত্য, বিজ্ঞান চেতনার পরিসর বৃদ্ধি পেয়েছে। ভারতীয়দের রুচি ও মানসিকতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রগতির পথও খুঁজে পেয়েছে। বার্ক একজন ব্যক্তি হলেও তার বক্তব্য কোনো শুধুমাত্র ইংরেজ জাতির জন্য নয়, তার বক্তব্য সারা বিশ্বের মানুষের উপরে প্রভাব পড়েছিল। কে পরাজিত, কে বিজিত জাতি, এই ভেদাভেদ না করে বার্ক সর্বসাধারণ মানুষের কথা বলতেন। ইংরেজ জাতি বিজিত জাতি হয়েও একটা সময় পরাজিত জাতির মানুষের জ্ঞান, সত্য, অধিকারকে গুরুত্ব দিয়েছিল। আসলে ক্ষমতার দুটি দিক, এক আর্থিক দিক, দুই বৌদ্ধিক দিক।
লেখক প্রবন্ধের সূচনায় খুব সমীহের সঙ্গে ইংরেজ জাতির বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। ইংরেজ মনুষ্যত্ব বোধের অধিকারী ছিল। আসলে কৈশোরে রবীন্দ্রনাথ ইংরেজ জাতির সংস্পর্শে এসেছে, তাদের ঔদার্যে মুগ্ধ হয়ে ইংরেজের প্রশংসা করেছেন। ইংরেজরা ভারতে কর্তৃত্ব স্থাপন করলেও ক্ষমতা বা কর্তৃত্বের সংস্কৃতির বাইরে তাদের একটা অন্য সংস্কৃতি ছিল, যার জোরেই তারা ভারতবর্ষকে পরাধীন জাতি বলে তুচ্ছ বা অবমাননা করেননি। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন এই বিজিত জাতির স্বাধীনতার পথ বিজয়ী জাতির দাক্ষিণ্যের দ্বারা প্রশস্ত হবে। যেহেতু তারা ভারতীয় জ্ঞান চিন্তাকে মুক্ত করে দিয়েছিল, তাই রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন যে বিজিত জাতি নিজের ইচ্ছায় এই দেশকে স্বাধীন করে চলে যাবে। এখানে ইংরেজ কল্যাণকামী চিন্তার অধিকারী ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা থাকবে না। ইংরেজদের মধ্যে যে মনুষ্যত্বের যুগ, যে শ্রী কৈশোরে রবীন্দ্রনাথ লক্ষ্য করেছিল, যৌবনে যে জাতিকে ভালোবেসেছিল, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিল, কিন্তু তার জীবন সায়ান্নে তিনি উপলব্ধি করেছেন যে সেটা তখন ইংরেজের মধ্যে হারিয়ে গেছে। কৈশোরে রবীন্দ্রনাথ ইংরেজের মানবতা রূপ দেখেছিল, ইংরেজদের কাছ থেকে চিরকালের বাণী গ্রহণ করেছিল। ইংরেজ আসার ফলে ভারতবর্ষের আধুনিক ভাবনার প্রসার ঘটেছিল। প্রাচীনকালের নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডির মধ্যে আবদ্ধ সদাচার থেকে বেরিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছিল ইংরেজ। লেখক অল্প বয়সে বহুবার ইংল্যান্ডে গিয়েছেন, বহু মনীষীর সংস্পর্শে এসেছেন, যার মধ্য দিয়ে তিনি উপলব্ধি করেছেন কৈশোর বয়সে দেখা ইংরেজদের মধ্যে সাম্রাজ্যবাদের কল্যাণময় রূপ। তাদের মধ্যে যে করাল রূপটা তিনি দেখেনি, তাদের স্বভাবের মধ্যে মানবতার রূপটি বর্তমান ছিল। কিন্তু কৈশোরে ইংরেজের মানব কল্যাণ রূপ বার্ধক্যে এসে সেটা পাল্টে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালেই ইংরেজের সাম্রাজ্যবাদী মনোভাব তিনি উপলব্ধি করেছেন। তা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন পরিত্রাণকর্তার জন্মদিন আসছে, আমাদের এই দরিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে অপেক্ষা করে থাকব। সভ্যতার দৈববাণী সে নিয়ে আসবে মানুষের চরম আশ্বাসের কথা, মানুষকে এসে শোনাবে এই পূর্ব দিগন্ত থেকে। রবীন্দ্রনাথ বিশ্ব পরিক্রমায় দেখতে পাই জাপান, রাশিয়া, ইংল্যান্ডের মতো দেশগুলো কিভাবে কর্তৃত্ব করছে, যদিও রবীন্দ্রনাথ এই বিষয়ে কোনো তথ্য পরিবেশন করেননি। রবীন্দ্রনাথ ইংরেজ জাতির ঔদার্যকে কোনো প্রকার খাটো করেননি। এক্ষেত্রে তিনি এন্ড্রুজের নাম স্পেসিফিক করে উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথের মতে ইনি ছিলেন যথার্থ ইংরেজ, যথার্থ খ্রিস্টান, যথার্থ মানবপ্রেমী। এই মহৎ ব্যক্তির কাছে ভারতবাসী আজীবন ঋণী। তরুণ বয়সে ইংরেজ জাতিকে শ্রদ্ধা করবার কারণ এই মহান মানুষদের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয়। রবীন্দ্রনাথ মনে করেন ইংরেজের মহত্বকে এরা সকল প্রকার নৌকাডুবি থেকে উদ্ধার করতে পারবেন। এদের যদি না দেখতুম এবং না জানতুম, তাহলে পাশ্চাত্য জাতির সম্বন্ধে আমার নৈরাশ্য কোথাও প্রতিবাদ পেত না। ইংরেজ জাতির মধ্যে শোষণ করবার প্রবৃত্তি থাকলেও তাদের মানবিক বোধ ছিল। কিন্তু শেষ বয়সে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করলেন ইংরেজের করাল নখদন্ত বিকাশ করে বিভীষিকাময় রূপ বিস্তার করছে। রবীন্দ্রনাথ বিযুক্ত হচ্ছে ইউরোপীয় সংস্কৃতি থেকে। দেশের মানুষের অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষার দাবি ইংরেজরা গুরুত্ব দিচ্ছে না। এই বাহ্য ব্যাপারগুলি ছাড়াও ইংরেজ ভারতবর্ষের মানুষের মধ্যে আত্মবিচ্ছেদ তৈরি করতে চাইছে। ভারতীয় বোধ, ভারতীয় ঐক্য, ভারতীয় জাতিসত্তার মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করছে। যে বিচ্ছেদ 1946 সালে দাঙ্গার মধ্য দিয়ে 1947 সালে দেশভাগের মধ্য দিয়ে রূপায়িত হবে, সেই বিচ্ছেদ কিন্তু পরাধীন ভারতবর্ষে রবীন্দ্রনাথ অনেক আগেই উপলব্ধি করতে পেরেছিল। তার আভাস তিনি সরাসরি না বললেও ইঙ্গিতে তিনি দিয়ে গেছেন আলোচ্য প্রবন্ধের মধ্য দিয়ে। এই ব্যাপারটি কোনো মুসলমান স্বায়ত্তশাসিত দেশে দেখতে পাওয়া যায়নি। 1935-এ ভারত শাসন আইনের ফলে ভারতে বিভাজনের পথ প্রশস্ত হয়েছিল। ভারতীয় সভ্যতা সংস্কৃতি ইংরেজ জাতির সংস্পর্শে খণ্ডিত হচ্ছে, যাকে রবীন্দ্রনাথ নৃশংস বিচ্ছেদ বলে আখ্যায়িত করেছে। ভারতবর্ষে মনু নির্দেশিত এক প্রকার সদাচার ছিল। ইংরেজ এসে ল অ্যান্ড অর্ডার প্রযুক্ত করেছিল, যাকে রবীন্দ্রনাথ ভালোভাবে মেনে নেয়নি। তবে একথা মনে রাখতে হবে, এন্ড্রুজের মতো মহৎ ব্যক্তি ভারতবর্ষে আসলে কর্তৃত্ব করতে চায়নি বা কর্তৃত্ব করেনি। কর্তৃত্ব করেছে যন্ত্রের সমান একটি প্রতিষ্ঠান, যাদের উপর কর্তৃত্ব করছে তারা অসহায়। কিন্তু ভারতবর্ষে এমন কেউ আছেন যিনি পরিত্রাণকর্তা হিসেবে আসবে ভারতবর্ষকে রক্ষা করবার জন্য, অসহায় ভারতবাসীকে রক্ষা করবার জন্য।
যিনি এসে মনুষ্যত্বহীন ও মানব কল্যাণ বিমুখী সাম্রাজ্যবাদী শক্তিকে পরাস্ত করে মানুষের কল্যাণকারী শাসন ব্যবস্থা চালু করবেন। রবীন্দ্রনাথ মনে করেন, যারা মানব কল্যাণ না করে যারা অধর্মচারী, তারা সাময়িক জয়ী হলেও একেবারে মূল থেকে বিনাশপ্রাপ্ত হবে আজ নতুবা কাল। যারা সভ্যতার সংকট সৃষ্টি করেছে, যারা মানুষের অন্ন বস্ত্র স্বাস্থ্যের দাবি থেকে দূরে সরে তাদের আত্মম্ভরিতাকে সামনে নিয়ে এসেছে, তারা একদিন থাকবে না। রবীন্দ্রনাথ শক্তিধর দেশগুলির কাছে আশাব্যঞ্জক আশাব্যঞ্জক সুলক্ষণ দেখেছিল। সময়ের সাপেক্ষে আশাভঙ্গ হয়েছে। আজ ভারতবাসী স্বাধীনতা মন্ত্রী জেগে উঠেছে। ভারতবর্ষীয়রা বিশ্বাস করে যারা অধর্মচারী তাদের পরাজয় ঘটবে, আর তার জন্য তিনি মহামানবকে আহ্বান করেছে। এই মহামানব আর কেউ নয়, এই মহামানব যদ্দূর সম্ভব নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে বলে রাখা ভালো যে 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করবার চেষ্টা করেছিল, তখন সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথ সামিল হয়েছিল, গান গিয়েছিল বাবুঘাটে, তিনি রাখি বন্ধন উৎসব পালন করেছিল সমস্ত বিভেদকে ভুলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে। এবং তারপরে আমরা দেখব তিনি নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিল। তারপরে আমরা দেখব তার ঘরে বাইরে উপন্যাসে দেখব তিনি যে তিনি চরমপন্থায় বিশ্বাসী ছিলেন না, তিনি নরমপন্থায় বিশ্বাসী ছিল। নিখিলেশের মধ্য দিয়ে, নিখিলেশ চরিত্রের মধ্য দিয়ে সেটা আমরা উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা বলেছি যে রবীন্দ্রনাথের চিন্তা চেতনার পরিবর্তন ঘটেছে। জীবনের শেষে এসে তিনি মহামানব হিসেবে নেতাজিকে আহ্বান করা মানে আসলে তিনি চরমপন্থাকে কোথাও যেন সমর্থন করছেন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু তো চরমপন্থায় বিশ্বাসী ছিল। তাহলে রবীন্দ্রনাথের এই চিন্তা চেতনার কিন্তু পরিবর্তন ঘটছে। তাই তিনি আহ্বান করছেন যে ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধূলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মের লগ্ন, আজি অমরা রাত্রি দুর্গত রঞ্জত, ধূলিতলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মা ভৈ রব, নবজীবনের আশ্বাসে, জয় জয় রে মানব ভূতয় মন্দ্রে উঠিল মহাকাশে। আর এই সমস্ত কিছুর মূলে রয়েছে মানুষ, যাদের প্রতি রবীন্দ্রনাথের বিশ্বাস ছিল অগাধ। এই মানুষই নিয়ে আসবে পরিবর্তন। আসলে অত্যাচারী শাসক কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে অত্যাচারিত মানুষ। তা যেন চিরন্তন দার্শনিক এই কবির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের চিন্তা চেতনায় কিন্তু তা বারবার প্রকাশিত হয়েছে। যদি ভিডিওটি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।